आपकी আদালতে তেলেঙ্গানার চিফ মিনিস্টার রেবন্ত রেড্ডির ওপর অভিযোগ হলো যে উনি অসভ্য ভাষা ব্যবহার করেন। রেবন্ত রেড্ডি সাহেব, আপনি কেসিআর এর খুব ভালো বন্ধু ছিলেন, ওনার সাথে আপনি কাজ করেছেন। রাজনীতিতে এরকম ডিফারেন্স হয়, কিন্তু আমি দেখেছি যে আজকাল যে কোনো রকম ভাষার ব্যবহার করা হয়। আপনি বলেছেন আমাদের কার্যকর্তা তোমাদের প্যান্ট খুলে দেবে, তোমার শার্ট খুলে দেবে, আর তোমার ওই আন্ডারওয়্যার খুলে দেবে, নগ্ন করে দেবে। না না না, এটা এটা একটা এমন কথা, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। যে কেসিআর তার আগে একদিন এটা বলেছিল যে পুরো কংগ্রেস, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরো কংগ্রেস আমার একটাও মাথার চুল উপড়ে ফেলতে পারবে না, এই ধরনের কিছু একটা কথা বলছিল। তখন আমি বললাম, ভাই আমার চুপ করে থাকার জন্য আপনি এসে প্রেস মিটিং করুন, যদি আমি চাই তাহলে আপনার আন্ডারওয়্যারও খুলে দেখিয়ে দেবো কিন্তু সত্যি যদি আপনি আপনি তারিখ বলুন, আমি এটা বলেছিলাম আপনি তারিখ বলুন, সেই তারিখে আমি আসব, আমি আমার কার্যকর্তাদের সবাইকে নিয়ে, তখন দেখা যাবে কে কি হতে পারে। তাহলে এর মধ্যে দোষের কি আছে রাজা শর্মা বাবু? আরে উনি চুলের কথা বলেছেন, আর আপনি তো আন্ডারওয়্যারের কথা বলছেন। রাজা শর্মা বাবু, আপনি আপনার ভাষাতে জিজ্ঞেস করছেন, তো আপনার ভাষাতে আমি আপনাকে উত্তর দিচ্ছি। আপনি তেলেগুতে যদি আমি আপনাকে উত্তর দিই, কিছু বুঝবেন? তো কেসিআর যে ধরনের ভাষা ব্যবহার করেছিল, সেই ধরনের ভাষা আমিও ব্যবহার করলাম ওর ওপর। কিন্তু আপনি তো বলেছেন যে আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। আপনি বলেছেন ওই চেরাপল্লী যে জেল আছে হ্যাঁ, সেখানে জেল। আপনার চিপ্পা কুড্ডু চালানো হবে। হ্যাঁ, এটাও বলেছিলাম। একটু কিছু মিস হয়ে গেছে। ডাবল বেডরুমও বাড়িও তৈরি করে দেবো। কারণ ছেলে আসলে কোথায় থাকবে, মেয়ে আসলে কোথায় থাকবে। সবাই এখানেই থাকার জন্য ডাবল বেডরুম বানিয়ে দেবো সবার জন্য। কারণ এরা সবাই সরকারে যুক্ত ছিলেন। কেসিআর, কেসিআর সন, ডটার, ডটার ইন ল সব্বাই। সবাই মিলে তেলেঙ্গানাকে লুটেছে। তারপর সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখন কেসিআর আর কি করবে? ছেলে আলাদা থাকবে, উনি আলাদা থাকবেন, মেয়ে আলাদা থাকবে। এটা তো উনার কাছে খুব দুঃখের বিষয়। সেইজন্য ডাবল বেডরুম বাড়ি চেরাপল্লী জেলেই বানিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই একসাথে থাকতে পারে। আমি কেমন হিউম্যান দেখুন। উনিও বলুন। বলেছেন যে এটা হলো চেরাপল্লী জেলের অ্যালুমিনাই। আপনিও সেখানে হ্যাঁ, থেকেছেন? আমি ২ বার থেকেছি আমি আরকি। ডিটেনশন সেলেও ছিলাম আমি। আমার মেয়ের এনগেজমেন্টের জন্য কেসিআর বেলও নিতে দেয়নি। ফাইনালি I have got to war time, চেরলাপল্লী জেল থেকে বেরিয়ে আমার মেয়ের এনগেজমেন্টে হাজির হয়ে আবার আমি চেরলাপল্লী জেলে গেছি। ভাবুন আপনি। তো কারুর কোনো মেয়ের এনগেজমেন্ট বা বাড়িতে কোনো ফাংশন হলে প্রত্যেক বাবাই কি ভাবেন? আপনি তো সেটা নিশ্চয়ই জানেন। সেই দিনই আমি সোজা বলেছিলাম, কেসিআর একদিন তোর এমন আসবে যে তোর মেয়ে যদি জেলে থাকে তুইও বুঝতে পারবি কষ্টটা কি। ঠিক আছে তো? আজকে তো ও ফেস করছে, তাই না? আজ ওনার মেয়ে জেলে রয়েছে। জেলে আছে। আমি তো সেই কথাটাই আর বলছি। আপনি তো তাকে জেলে পাঠাননি, মোদিজি পাঠিয়েছেন। আ সেটা মোদি, সেটা তো সত্যি। এখন ভাগ করে নেওয়ার সুযোগ আমাকে দেননি। মোদিবাবু আমাকে সুযোগ করে দেননি। যদি সুযোগ করে দিতেন তাহলে ওনার মেয়েকে পাঠাতাম না, কেসিআরকে পাঠাতাম আমি। কারণ কেসিআরের সাথে আমার লড়াই, মেয়ের সাথে থোড়াই আমার লড়াই। এখন তো ওনার যে ছেলে রয়েছেন তিনি বলেন যে আরে এই রেবন্ত রেড্ডি কোথা থেকে চলে এসেছে, আমরা তো ৫ বারেরও বেশি ভোটে জিতে এসেছি। আমি হলাম কেসিআর এর ছেলে। উনি তো অন্ধ্রপ্রদেশের লিডারদের জুতোর তলা চেটে চিফ মিনিস্টার হয়েছেন। আজ তো জনতা তো 40% ম্যান্ডেট দিয়ে আমাকে জিতিয়েছে। ও কোথায় পড়াশোনা করেছে কেটিআর, হ্যাঁ? স্কুলিং করেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে, কলেজ করেছে পুনেতে, পিজি করেছে আমেরিকাতে। আপনি তেলেঙ্গানার 6 পয়েন্ট ফর্মুলা জানেন তো? দারুণ ব্যাপার। যদি ওই ফর্মুলা ব্যবহার করি তাহলে কিন্তু তেলেঙ্গানাতে চাপরাসির চাকরিও কেটিআর পাবে না। তবুও উনি আইটিআই অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়ে গেছেন। এখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। দেখুন, কেসিআর এর সরকার তো আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করেছে, আপনাকে জেলে পাঠিয়েছে। তাহলে এমন মনে হচ্ছে যে আপনি ওনার ওপর বদলা নিচ্ছেন। না, এখনো তো বদলা নেওয়া শুরুই হয়নি। এখন কি করে নেব? এখন তো শুরুই করিনি। আমি 6 গ্যারান্টির ব্যবহার শুরু করেছি। এখনো বদলা নেওয়া আমি শুরু করিনি। কিন্তু এখনো উনি তো নয়। বলছেন আজকাল উনি বেশি কথা বলছেন এই কারণে যে বাবার আঘাত লেগেছে, হাড় ভেঙে গেছে, আর বাঘ বিছানায় শুয়ে আছে। বাঘ যেদিন বাইরে বেরোবে তখন এসে দেখা দেবে। আমি সেটাই বলছি ভাই, যে চলে এসো, এখানে বন্দুক রেডি আছে। একটা গুলি দিয়ে কাজ হয়ে যাবে।
আমারও বাঘ মারারই পেশা আছে। আমি বেড়ালকে কুকুরকে কখনো মারি না, মারলে বাঘই মারবো। মেরে দেখিয়েছি, দেখালাম না এই ইলেকশনে? হারিয়ে দেখিয়েছি তো। কেসিআর প্রেসিডেন্ট ছিল ওদের পার্টির, আমি ছিলাম কংগ্রেস পার্টির অধ্যক্ষ, আমি ওনাকে হারিয়ে দেখেছি, আমি বলে এসেছিলাম ওনাকে। তো হাসপাতালে যখন ওনাকে দেখতে গেছিলেন, উনি বিছানায় শুয়েছিলেন, কি বলেছিলেন ওনাকে? এটা খুবই পার্সোনাল, এটা ডিসক্লোজ করতে চাই না আমি একদম। কারণ রাজনীতিতে এমন কিছু রিলেশন আছে যেগুলো একটু আলাদা। উনি উনি একটু কষ্টে ছিলেন। তো একদিকে হলো চিফ মিনিস্টার আর অন্যদিকে অপোজিশন লিডার। তাই তো আমি ওনাকে ফিজিক্যালি কিছু অ্যাসল্ট করার জন্য কি থোড়েই চিন্তা করছিলাম নাকি? তা আমি যখন দেখুন, অ্যাসল্ট মাঝরাতে তো দুতরফ থেকেই চলে। এখন কেটিআর বলছেন যে রাহুল গান্ধী যিনি আছেন তিনি হলেন ন্যাশনাল পাপ্পু, আর রেভান্ট রেড্ডি যিনি আছেন উনি হলেন তেলেঙ্গানার পাপ্পু। একই রকম। পাপ্পু পাপ্পু মানে হলো ডাল। ডাল হলো একটা প্রোটিন খাবার। ডাল আমাদের এখানে পাপ্পু মানে হলো ডাল। ডাল হলো প্রোটিন ফুড, তাই না? হেলথের জন্য খুবই ভালো। আজকাল তো সবাই ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে। আমি কি থোড়েই হিরোইন, নয়তো কোকেন, না হলে গাঁজা কি খাবো নাকি? আপনারা হলেন সেটা। এর মধ্যে এতটাই পার্থক্য, আপনারা হলেন নেশার জিনিস, আমি তো হলাম ডাল। আর ডাল রীতিমতো ভালো খাবার আপনি পক্ষে। বলেছেন কেটিআর ড্রাগ প্যাডলারদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আসলে আমাদের মধ্যে একবার চর্চা হচ্ছিল ড্রাগস নিয়ে। তখন আমি বললাম যে, "ভাই আমরা ইউথের একটা রোল মডেল হব। ব্লাডের সব রকম স্যাম্পল দিয়ে দেব আমরা, ঠিক আছে?" আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম, হোয়াইট চ্যালেঞ্জ, দ্যাট ইজ called have challenge with 3 person. One is KTR, another one is Vishweshwar Reddy, third one is some important person in Telangana. তো আমি প্রথমে আমার ব্লাড স্যাম্পল কিছু দিয়ে দেবো সবকিছু, আমি ড্রাগ ফ্রি। তারপর আমি ৩ জনকে প্রশ্ন করব, ৩ জন ব্লাড দেবে, স্যাম্পল দেবে। তারপর একেকজন মানুষ ৩ জন জনকে পুরোটা দেবে। তেলেঙ্গানাতে যে ইউথ ড্রাগ ফ্রি সোসাইটি বানানোর চ্যালেঞ্জ করেছিলাম প্রথমে, সেটাই প্রশ্ন করেছিলাম। আমি যখন দিচ্ছি তখন আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে এই তারিখে আমরা হসপিটালে যাচ্ছি, আমি স্যাম্পল দেবো। ওরা পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? ভাই আপনারা ড্রাগস নিচ্ছেন কি নিচ্ছেন না আমি কিছুই বলছি না। আমি শুধু এইটুকু বলেছি হোয়াইট চ্যালেঞ্জ। আজকাল তো আপনি জানেন পাঞ্জাবে কি চলছে, তেলেঙ্গানাতে কি হচ্ছে, আরো অন্যান্য জায়গায় কি সব হচ্ছে। কসমোপলিটন সিটিতে ড্রাগের কত বড় প্রত্যেকটা সিটিতে সমস্যা। এটা একটা বড় আমরা সমস্যা। তাই আমরা হলাম ইউথের জন্য রোল মডেল, আমরা হলাম নেতা। আমরা সঠিক পথের সিদ্ধান্ত নিচ্ছিলাম ইউথের জন্য। তাহলে আমাদের হোয়াইট চ্যালেঞ্জ নিতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আর আজকাল যে ওদের সময়কার পুলিশ অফিসার ছিল, ইন্টেলিজেন্সের চিফ ছিল, তাদের আপনারা এক এক করে জেলে ভরছেন। ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমেরিকাতে আছে। যে চিফ ছিল কাশিম রিজভী তো পালিয়ে গেছে, বাকি সবাই ধরা পড়েছে। এখন তো এইসবই চলছে, টেলিফোন ট্যাপিং এর ব্যাপারে, হ্যাকিং এর ব্যাপারে, মোবাইল। ফোন ট্যাপিং এর ব্যাপারে ওরা বলছে এটা ২-৪ জনের কাজ ছিল, এত বড় ক্রাইমও ছিল না যে আপনি পুলিশ অফিসারদের জেলে ঢুকিয়ে দেবেন। এখন তো এনকোয়ারি তদন্ত চলছে, এখন তো এনকোয়ারি চলছে। ইলিগাল ইন্টারসেকশন ইজ আ ক্রাইম। এখন লিগ্যাল ইন্টারসেকশন আইএসআই এজেন্টের জন্য, নকশালবাদীদের জন্য, অন্য যে কোনো কারোর জন্য আপনি করতে পারেন, আপনি বাজেয়াপ্ত করতে পারেন। এটা অফিসিয়ালি অ্যালাউড। আনঅফিসিয়ালি থাউজেন্ড অফ মেম্বার্স, বিজনেস টাইকুনস, যারা রিয়েল এস্টেটে আছে, পলিটিশিয়ান রয়েছে, যারা পরিবার রয়েছে, কাউকেই ছাড়া হয়নি। এটা কি ধরনের পদ্ধতি? কোন দেশে সবার এরকম? ফোন ট্যাপ করানো হয়েছিল? হ্যাঁ, এটা কি ধরনের পদ্ধতি? এরকম লোককে কি ছাড়া উচিত নাকি? এরপর যদি এদের চেয়েও খারাপ মানুষ চেয়ারে বসে, তাহলে প্রাইভেসিটা কোথায় থাকবে? একজন হাসব্যান্ড ওয়াইফের মধ্যে যে কথাবার্তা হয় সেসব আপনি শোনার চেষ্টা করছেন। এটা কি ধরনের কাজ? কোন দেশে এরকম হয়? হ্যাঁ, আমরা এই ধরনের মানুষদের কেন ছেড়ে দেবো? কিন্তু আপনিও তো ওনাদের বাড়ির ওপর ড্রোন উড়িয়েছিলেন, হ্যাঁ, ফার্ম হাউসের ওপর। ঠিক বলেছেন। আমি নয়, কোন একজন সাংবাদিক ড্রোন উড়িয়ে সব দেখিয়েছিল। আমি সেটা অফিসিয়ালি আমি চ্যালেঞ্জ করেছিলাম। ভাই আপনি ২৫ একর একটা অসাধারণ প্যালেস বানিয়েছেন, যার দাম প্রায় ৫০০ কোটি টাকা। ঠিক আছে? প্রথমে তো আপনার পায়ে জুতো ছিল না। এখন এই ৫০০ কোটি টাকার প্যালেস কোথা থেকে এলো? আমি প্রেস মিটিং করে বলেছিলাম, তখন উনি চ্যালেঞ্জ করলেন, "কোথায় আছে দেখাও?" আমি তখন অ্যানাউন্স করেছিলাম, "ভাই এই টাইমে আমি আসছি প্যালেস দেখানোর জন্য।" আমি মিডিয়ার সবাইকে নিয়ে গেলাম। তখন অন্ততপক্ষে ৫,০০০ পুলিশ লোকজনকে দিয়ে ঘিরে রেখেছিল। ঢুকতে দেওয়া হয়নি। সেখানে যাওয়ার পর ওনার প্যালেসটা দেখিয়েছিলাম। সেই প্যালেসটা কোন টাকায় তৈরি হলো। তাই সেখানে সেই কেসে আমি ওনার প্যালেস দেখিয়েছি বলে, আমি এমপি ছিলাম সেই সময়, লোকসভা চলছিল। আমার লোকজনকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিল, রিমান্ড করে দিল। তখন আমি পার্লামেন্ট ছেড়ে সোজাসুজি থানায় চলে গেলাম। থানায় যেতেই আমাকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিল।
ভাই আপনার ইলিগাল প্রপার্টি দেখেছি তাই জেলেও ডিটেনশন সেল, সেখানে আইএসআই এজেন্ট ছিল, সবাইকে খালি করে দিয়ে 16 দিন ডিটেনশন সেলে রেখেছিল, লোকসভা চলছিল, আপনার প্রপার্টি দেখেছিলাম, ব্যাস এইটুকুই ছিল ব্যাপার। এতে অন্যায়টা কোথায়? তো এখন তো আপনি চিফ মিনিস্টার, আপনি ছাড়বেন না। না, 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 আমি এমন কোনো কাজ করি না। যেসব মানুষ আমাকে এই চেয়ারটা দিয়েছে, দায়িত্ব দিয়েছে, অনেক গভীর চিন্তা ভাবনা করে দিয়েছে। মানুষের জন্য কিছু ভালো করার জন্য, 6 গ্যারান্টি ইনক্রিমেন্ট করার জন্য, ল অ্যান্ড অর্ডার শোধরানোর জন্য, ড্রাগ ফ্রি হায়দ্রাবাদ বানানোর জন্য আমাকে চেয়ারটা দিয়েছে। কেসিআর, কেটিআরকে মারতে হবে, তাই আমার কিছুরই প্রয়োজন ছিল না। অ্যাসেম্বলিতে গিয়ে আমি চড় মারতে পারতাম। এর জন্য আমার চেয়ারের প্রয়োজন নেই। এই ধরনের অন্যায় কাজ আমি করি না। এটা একটা বিরাট বড় দায়িত্ব। ভরসা করে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমায়। সেই ভরসা আমি ভাঙতে চাই না। কিন্তু আপনি থ্রু আউট দ্য ক্যাম্পেইনে অভিযোগ জানিয়েছিলেন যে উনি অনেক করাপশন করেছেন, এক্সটর্শন করেছেন, নানা রকম ক্রাইম করেছেন। তাহলে এগুলোর এনকোয়ারি হবে? অলরেডি এনকোয়ারি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। কালেশ্বর প্রজেক্টে জুডিশিয়াল এনকোয়ারি করা হয়েছে। পাওয়ার পারচেজেও জুডিশিয়াল এনকোয়ারির আদেশ দিয়ে দিয়েছি আমি। আমি পার্সোনালি কোনো এনকোয়ারি অফিসার হতে চাই না। ঠিক আছে তো? এই প্রসিজিয়ারের হিসেব অনুযায়ী এনকোয়ারি করা হবে। এনকোয়ারিতে যে আউটকাম আসবে সেই পদ্ধতিতে পরেশ সেই সারামের পদ্ধতিতে ব্যাপারে আমি ওনার বয়ান পড়েছিলাম। উনি বলেছিলেন যে এতে অভিযোগ করা হয়েছে রাহুল গান্ধীজি বলেছেন ১ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কিন্তু সেই প্রজেক্টটাই ছিল ৮০,০০০ কোটি টাকার। উনি ভুল কথা বলছেন। সেই জন্য আমি অ্যাসেম্বলিতে হোয়াইট পেপার রিলিজ করেছি। ঠিক আছে? হরিশ রাব ইরিগেশন মিনিস্টার যে হলেন কেসিআর এর ভাগ্নে, উনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই তুমি এই বয়ান দিয়েছো? এখনো পর্যন্ত ১,০২,০০০ কোটি পেমেন্ট করা হয়েছে। প্রজেক্ট ডিজাইন ফর 1,47 crore ইনক্লুডিং ক্যাগ রিপোর্টও দেওয়া হয়েছে। আপনি কেন মিথ্যে কথা বলছেন? উনি কিছুই বলেননি। আসল ব্যাপারটা হলো মিথ্যে কথা বলার ক্ষেত্রে যদি কোনো মেডেল দেওয়া হয় ভারতবর্ষে, তাহলে বাবা ছেলে দুজনকেই ইকুয়ালি দিতে হবে। আর কেউ সেই সুযোগ পাবেই না। জনতার থেকে ২-১টা প্রশ্ন আমরা এখন নিতে পারি। শশী থারুর, যিনি হলেন আপনারই পার্টির একজন নেতা, উনি মিনিস্টারও ছিলেন আর উনি খুব ভালো ডিপ্লোম্যাটও। অ্যাট দ্য সেম টাইম উনি খুব এডুকেটেড, কিন্তু আপনি ওনাকে গাধা বলেছেন। এটা কেন স্যার? এর পেছনে কিছু কারণ রয়েছে। সে তো আমাদের স্কোর সেটেল হয়ে গেছে। এখন আবার আমাকে দিয়ে বলানোর চেষ্টা কেন করছো? কিছু কন্ট্রোভার্সি হয়েছিল অবশ্যই এর মধ্যে। উনি হায়দ্রাবাদ ভিজিট এসেছিলেন। উনি কেটিআর এর প্রশংসা করেছিলেন প্রচুর পরিমাণ। তখন আমি বললাম, কংগ্রেস পার্টির এমপি তেলেঙ্গানাতে এসে যার বিরুদ্ধে আমি লড়াই করছি, আমাদের হাজার, হাজার কার্যকর্তা জেলে যাচ্ছে। আমি নিজে জেলে গেছি। আমার প্রপার্টি আমি লাইফ স্টেক করে যার বিরুদ্ধে লড়াই করছি, তার প্রশংসা করলে আমি কি তাকে আদর করব নাকি? আমি কি করতে পারি? হয় উনি কংগ্রেস পার্টিকে তেলেঙ্গানাতে বন্ধ করতে চান, না হলে এইরকম নেতাদের এই ধরনের সার্টিফিকেট দেওয়াটাও পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। কংগ্রেসকে তো আর বন্ধ করতে পারি না। তাই ওনার এরকম স্টেটমেন্ট দেওয়াটা বন্ধ করানোর জন্যই আমি একটু চেষ্টা করেছিলাম। গাধা বলে দিয়েছিলেন। কিন্তু শশী থারুর তো এমন ইংরেজি বলেন যে কেউ বুঝতেই পারে না। তো উনি আপনাকে ইংরেজিতে কিছু বলেছিলেন কি? কিছু একটা বলেছিলেন, কিন্তু আমি সেটা বুঝিনি। আমি তো জেপি জেলা স্কুল, গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে এতদূর এসেছি। আমি তো ইংলিশ মিডিয়ামে পড়িনি। কারণ সেই জন্য আমি খুব একটা ভালো ইংরেজির ব্যাপারে জানি না আরকি। তাই এই কারণে আমি শান্তিতেও থাকি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমিও এমন একটা স্কুলে পড়তাম যেখানে ইংরাজি পড়ানো হতো না। কিন্তু এটা অবশ্যই বলব যে আপনি একজন সাউথ ইন্ডিয়ান, তেলেগু মানুষ, কিন্তু হিন্দিটা খুব ভালো বলেন আপনি। এখন কমিউনিকেশনের জন্য একটু হিন্দি ভাষা তো শিখতেই হয়। হিন্দি তো আমাদের দেশের ভাষা। জবরদস্তি কেউ যদি এ ইমপ্লিমেন্ট করানোর জন্য চেষ্টা করে, তাহলে সেটা খুব সমস্যাজনক। আর সাউথে এটা খুব প্রবলেম। জবরদস্তি আমাদের উপর হিন্দি ইম্পোর্ট হ্যাঁ, করার বুঝতে চেষ্টা পারছি। করা হয়। এখন সত্যি তেলেঙ্গানা স্টেটে উর্দুও অনেকেই জানেন, বিকজ অফ নিজাম সরকার। এমনিতেও হিন্দি এখন পার্লামেন্টেও কিছু বলার জন্য ও একটু আধটু হিন্দি কোনদিন শিখতে প্রাইম হয়। মিনিস্টার হতে গেলেও তো একটু আধটু হিন্দি জানতে হবে। এখন দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে যায়। আমি আর কি বলবো রাজেশ শর্মা বাবু।